আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি। নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেকগুলো ইন্টারভিউ, মানে একটা ইন্টারভিউ অনেকগুলো কাগজে ছাপা হয়েছে। তার মধ্যে আমাদের কাগজে যেটা ছাপা হয়েছে সেটা হচ্ছে মাথা উঁচু করে দ্রুত ফিরবো শেখ হাসিনা। এখন তিনি এই ইন্টারভিউটা কিভাবে দিয়েছেন সেটা আমাদের কাছে এখনো পরিষ্কার নয়, অন্তত লেখাতেও পরিষ্কার হয়নি। কিন্তু এটা কন্টিনিউ করবে। যে লিখেছে তাকে আমি খুব বিশ্বাস করি। তার নামে বেশ কয়েকবার করেওছি অগ্নি রায়। দিল্লিতে যদি কারোর সত্যি সত্যি সম্পর্ক থেকে থাকে তাহলে সে হচ্ছে অগ্নি। তো অগ্নি এটা কন্টিনিউ করবে। এই লেখাটা অনেক বড় লেখা। ইন্টারভিউটা মানে কিভাবে কিভাবে ফিরবেন সেটা উনি বলেননি। কিভাবে ফিরবেন সেটা তো হচ্ছে ভারতবর্ষের ব্যাপার, সেটা ভারতবর্ষ যা করার করবে। তার বক্তব্য তিনি বলেছেন দেশে ফেরার ব্যাপারে, আওয়ামী লীগের কার্যক্রমের ব্যাপারে, এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলোকে তিনি খণ্ডন করেছেন, যেভাবে একদম যৌক্তিকভাবে, কারণ কূটনীতিক যেভাবে খণ্ডন করে তিনি সেভাবেই খণ্ডন করেছেন। আপাতত দেখা যাক তিনি কি বলছেন। তিনি বলছেন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন ইনিংস শুরু করেছে মোদী সরকার। তবে গত মাসে নয়াদিল্লিতে এসে সে দেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান, শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আর্জি ফের জানিয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে কোনো চিন্তাভাবনা এখনো প্রধানমন্ত্রী দপ্তরের নেই। এই পরিস্থিতিতে তার নিজের এক আওয়ামী লীগের জন্য নেতাদের দেশে ফেরা নিয়ে একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন শেখ হাসিনা। প্রসঙ্গত 6 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালের 17ই মে নিজ দেশে ফিরেছিলেন। তার ঠিক 45 বছর পর ভারতে আসা শেখ হাসিনার বক্তব্য, আমাকে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু আমায় বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুততায় বাংলাদেশের মাটিতে ফিরব, মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব। কিন্তু আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব? শেখ হাসিনার কথায় এই প্রশ্ন তাকে করা হয়েছিল। তা শেখ হাসিনার কথায়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী বলে মনে করছেন তারা তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো লাখো কর্মী দেশেই রয়েছেন। এখনো আমার ছাত্রলীগের ছেলেটাই অসহায় কৃষকদের পাশে রয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সরব। আওয়ামী লীগ মানুষের আবেগ রয়েছে, আমাদের আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য। শুধু কিছু সময়ের ব্যাপার। আরো সংগঠিত ও শক্তিশালী হয়ে ফিরব। নীরবে তার প্রস্তুতি চলছে। এই নীরবে তার প্রস্তুতিটা কি আওয়ামী লীগের প্রস্তুতি? আওয়ামী লীগের প্রস্তুতি সেরকম নেই কিছু, আমি চোখের সামনে যা দেখতে পাচ্ছি। তাহলে কার প্রস্তুতি চলছে উনি ভালো বলতে পারবেন। কিন্তু এটা তো ঘটনা যে আগামী আওয়ামী লীগের বহু নেতাকর্মী এই মুহূর্তে দেশের বাইরে, কলকাতাতেও রয়েছেন দলের অনেক প্রাক্তন মন্ত্রী, সাংসদ। হাসিনা বলছেন, এই প্রশ্ন যখন করা হয় তখন হাসিনা বলছেন, কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেনি। ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণে বাঁচতে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। দলের 600-র বেশি নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 1.5 লাখ নেতাকর্মীকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কারাবন্দীদের ন্যূনতম আইনি অধিকার দেওয়া হচ্ছে না। এই অবস্থায় যারা বাইরে রয়েছেন তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে
বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন, সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন। দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশে আইন ও শাসন তৈরি হলেই তবে ফিরবেন। শত প্রতিকূলতার মধ্যেও তার দলীয় কর্মসূচি পালন করছেন। দল তার সর্বোচ্চ আচ্ছা, শত প্রতিকূলতার মধ্যেও যারা দলীয় কর্মসূচি পালন করছেন, দল তাদের সর্বোচ্চ মূল্যায়ন করবে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। মানে এখন যারা এই কর্মসূচি পালন করছে এত ঝড় ঝাপটা সামলে, তারাই কিন্তু সর্বোচ্চ মূল্যায়ন পাবে। ভারতের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কিভাবে করছে শেখ হাসিনা? বিশেষ করে তার বিরুদ্ধে ভারত বিরোধীদের বরাবরই অভিযোগ ভারত তোষণের। হাসিনার কথায়, আমরা বিরোধী শক্তিরা সর্বদাই এই অভিযোগ করেছে, আমাদের বিরোধী শক্তিরা সর্বদাই এই অভিযোগ করেছে আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, দেশ বিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার অথবা বর্তমান বিএনপি সরকার এখনো পর্যন্ত একটিও দেশ বিরোধী চুক্তি সামনে হাজির করতে পারেনি। তাদের মিথ্যাচার প্রমাণিত হচ্ছে। তার সংযোজন 1996 সালে ক্ষমতায় এসেই আমরা গঙ্গা পানি চুক্তি করেছিলাম। 1914 সালে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভারতের কাছ থেকে প্রায় 20,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বাংলাদেশের মানচিত্রে যোগ করেছিলাম। 2015 সালের স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করে গিয়েছে। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন এই জ্বালানি সংকটের সময়ও বাংলাদেশের লাইফ লাইন। এর মধ্যে কোনটা অন্য দেশের তাবেদারি বিএনপি বলুক, এই ঘটনা যে বিদেশ নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ দেশের জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে এসছে। লেখাটা পড়ে মনে হলো এটা চলবে, লেখা আছে চলবে। লেখাটা পড়ে মনে হলো যে এটা একটা ইন্টারভিউ, কারণ পরস্পর কথাবার্তার যে ঢংটা যেটা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এটা একটা ইন্টারভিউ। অর্থাৎ এতদিন যেটা উনি টেলিফোন ইমেলে ইন্টারভিউটা দিতেন, এখন সেটা মনে হচ্ছে সামনাসামনি। এখন অনেকগুলো কাগজে বেরিয়েছে, মিলেনিয়াম পোস্টে বেরিয়েছে, তারপর আমাদের টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছে, তারপর Y1-এ বেরিয়েছে, অনেকগুলো জায়গায় বেরিয়েছে। যারা যারা একটা দিন বোধহয় টাইম দিয়েছিলেন উনি, সবাই মিলে গিয়ে তার ইন্টারভিউ নিয়েছে। এখন কি করে ফিরবেন এই প্রশ্ন দেখুন, শেখ হাসিনা সদুত্তর এখন দিতে পারবেন না। এইটা শেখ হাসিনার নির্ভর করছে ভারতবর্ষের উপরে সম্পূর্ণ। আর আওয়ামী লীগের কর্মীরা চোরাগোপ্তা সমস্ত কিছু করছেন, তারা ফেরার চেষ্টা করছেন, এটা ঠিক। কিন্তু আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রীরা যতক্ষণ না দেশে ফিরে তারা দলের হাত ধরছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের কর্মীরা সেই শক্তিটা পাবে না। এটা একদম মানে ধ্রুব সত্য। তাহলে বাকি কি থাকে? বাকি থাকে একটাই, সেটা হচ্ছে লাঠৌষধি। এই যে তাড়াতাড়ি বেড়া ফেরা দেওয়া কমপ্লিট হচ্ছে, বেশি দেরি করো না, আমাদের হাতে অত সময় নেই। গতকালকেও আমি বলেছি যে শুভেন্দুকে যেটা বলা হয়েছে, এবং শুভেন্দু তাড়াতাড়ি কাজ করছে। আমার মনে হয় ভারতবর্ষ আর বেশি দিন অপেক্ষা করবে না। ভারতবর্ষ এই ঝামেলা থেকে মুক্ত হতে চায়। যে পাশের রাষ্ট্রে একটা এরকম দুর্বিনীত সরকার বসে আছে, আর তারা মাৎসর ন্যায় করে যাবে। তারপর সকালে যেটা বললাম, যেটা ইন্টারভিউতে যেটা শুভেন্দু বলেছে যে দুদেশের জামাতকে আমি উৎখাত করে ছাড়বো, তার মানে বাংলা দিয়ে ওই যে পূর্ব দিয়ে আক্রমণের কথা বলা হয়েছে না, এবার ভারত পূর্ব দিক দিয়ে হয়তো আক্রমণটা করবে, আমার যতদূর মনে হচ্ছে। করে যা শায়েস্তা করার শায়েস্তা করে একমাত্র ভারতই পারে। এবং আমি অনেক আগে বলেছি, যদি নরেন্দ্র মোদী সরকার মনে করেন বা নরেন্দ্র মোদী যদি মনে করেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে তক্তে বসিয়ে দিয়ে আসবেন, মানে সিংহাসনে বসিয়ে দিয়ে আসবেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি ওনাকে আটকাতে পারবে না।
এত কিছু করেও আমেরিকার মতো শক্তিমান দেশ কিন্তু ভারতকে টলাতে পারেনি, নরেন্দ্র মোদীকে টলাতে পারেনি। এই যে এত বড় মিটিংটা হয়ে গেল, এই আপনার বেজিংয়ে ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের জিনপিং এর মধ্যে, মোদির মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন? উনি দেশ ভ্রমণে বেরিয়ে গেছেন, কারণ ওনার পরবর্তী কাজ হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করা, এবং তার কাজটা খুব সময় মতো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যার জন্য আমি বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যে উনি ফিরবেন। হয়তো দেখা যাবে যে ডিসেম্বরের আগেই হয়তো ফিরে আসছেন। সুতরাং একদিন আমি যা বলে আসছিলাম, একদিন আমাকে যা কথা আপনারা শুনিয়েছেন, যারা কথা শুনিয়েছেন তাদের কথা বলছি, যারা শুনিয়েছেন কথা, তো আজকে ছাপার অক্ষরে দেখিয়ে দিলাম। আমি তো মুখে বলতাম অনেক ভুলবাস অনেক কিছু বলতেন, আজকে তো ছাপার অক্ষরে দেখিয়ে দিলাম। আর আমাদের আনন্দবাজারে বেরোনো মানে একটা প্রতিষ্ঠিত কাগজে বেরোনো, এবং অগ্নি রায়ের মতো একজন করা, মানে সে একজন জ্ঞানী গুণী এবং সে জানে কোনটা ছাপতে হবে কোনটা ছাপতে হবে না। আর আনন্দবাজারও জানে ফার্স্ট পেজে অ্যাঙ্কারে এই স্টোরিটা ক্যারি করার অর্থ কোন জায়গায় হতে পারে। যারা কাগজে কাজ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ফার্স্ট পেজে অ্যাঙ্কারে একটা স্টোরিকে মানে ক্যারি করা, তার অর্থটা কি হতে হয়। অ্যাঙ্কার কি জানেন? অ্যাঙ্কার হচ্ছে কাগজকে ধরে রাখা। কাগজ, জাহাজ যেমন অ্যাঙ্কার ফেলে জাহাজকে ধরে রাখে, অ্যাঙ্কার হচ্ছে কাগজকে বলা হয়, নিচের স্টোরিটাকে বলা হয় অ্যাঙ্কার, যে কাগজটাকে বেঁধে রেখে দেয়। ওপরের লিড ধরে রাখে, তলার অ্যাঙ্কার ধরে রাখে, মধ্যিখানে কাগজ থাকে। এইটা হচ্ছে কাগজের লেআউট। যাই হোক, এই কাগজ সম্পর্কে আমি বলতে বসিনি আপনাদের কাছে। তো এখন আপনারা এখন দিন গুনুন, দেখুন আমার কথা সত্যি হয় কি মিথ্যে হয়। 1.5 বছর ধরে, 2 বছর ধরে আমি তো গালি খেয়েই মরছি। এখন দেখা যাক আর কতদিন আমায় গালি খেতে হয়। তা মনে হয় না বেশি দিন আর গালি ফালি খেতে হবে, যা অবস্থা দেখছি। তাই আমি চেষ্টা করলাম এখানে কাগজটা তুলে ধরার। আপনারা যদি পারেন স্টিল করে পড়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। শেখ হাসিনাকে দেশ ছাড়া করে বাংলাদেশকে যে গণতন্ত্র, উন্নয়ন এবং ভবিষ্যতের স্বপ্ন দেখানো হয়েছিল তা যে ধূলিসাৎ হয়ে গেছে সেটা বোঝা যায় তখনই যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ তার ফেরার বিষয়ে কিছু বলেন, আর তখনই বিএনপি, জামায়াত, এনসিপি সহ আওয়ামী বিরোধী মঞ্চগুলোর একত্রে হুক্কা হওয়া রব তোলা দেখলে। শেখ হাসিনা স্পষ্টতই বলেছেন যে তিনি ফিরছেন এবং তার ফেরার ব্যবস্থা বাংলাদেশকেই করতে হবে। তিনি বিমান পাঠাতে বলেছেন, তিনি ফাঁসির মঞ্চ তৈরি করতে বলেছেন, তিনি তাকে কোথায় রাখা হবে সে কথাও বলেছেন। যেহেতু তাকে রেখে আসা হয়েছে সরকারি ব্যবস্থাপনায়, সেহেতু তার ফেরাটাও সেভাবেই হওয়া উচিত। এবার তাহলে শেখ হাসিনার ফেরা বা না ফেরার বলটি শেখ হাসিনা নিজেই বিএনপি, জামায়াত, এনসিপির কোর্টে ঠেলে দিয়েছেন, ঠিক কিনা বলুন? এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি শেখ হাসিনাকে ফেরাতে বিমান পাঠাবে? এই প্রশ্নটি শুধু রাজনৈতিক নয়, রাষ্ট্রনৈতিক। কারণ যে রাষ্ট্র দাবি করছে শেখ হাসিনা দণ্ডিত, যে রাষ্ট্র ভারতকে বারবার বলছে তাকে ফেরত দিতে হবে, যে রাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ন্যায় বিচারের প্রতীক বলে প্রচার করছে, সেই রাষ্ট্রেরই এখন দায়িত্ব দাঁড়ায় তাকে ফিরিয়ে আনার বাস্তব ব্যবস্থা করা, তাই না? শুধু মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিলে তো হবে না, শুধু টক শোয়ে গলা ফাটালে তো হবে না, শুধু জামায়াত এনসিপির চাপ সামলাতে আওয়ামী লীগ বিরোধী ভাষণ দিলে হবে বলুন? যদি সত্যি আইনের শাসন থাকে তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন, রাষ্ট্রীয় বিমানে আনুন, আদালতে তুলুন, জনগণের সামনে প্রমাণ করুন। কিন্তু এখানেই বিএনপি, জামায়াত, এনসিপির আসল সংকট। তারা শেখ হাসিনাকে ভয় পায় আদালতের জন্য নয়, রাজনীতির জন্য। তারা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, রায়, নিষেধাজ্ঞা, প্রচার যুদ্ধ সবই চালাতে পারে,
কিন্তু শেখ হাসিনা নিজে যখন বলেন আমি ফিরবো, তখন তাদের বুকের ভেতর ধাক্কা লাগে, কাঁপন শুরু হয় সর্বত্র, রাষ্ট্রের সর্বত্র একটা অস্থিরতা তৈরি হয়। রাষ্ট্র নিয়োজিত সম্পাদকরা গিয়ে কথা বলে শেখ হাসিনার ফেরার ব্যাপারে, সাংবাদিকদের লেলিয়ে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রচারণা চালানো হয় এবং ভাষা ভয়াবহ হয়ে ওঠে। কারণ তারা জানে আওয়ামী লীগকে কাগজে নিষিদ্ধ করা যায়, কিন্তু বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। বঙ্গবন্ধুর দলকে প্রশাসনিক আদেশে বিলুপ্ত করা যায় না। মুক্তিযুদ্ধের রাজনৈতিক ধারাকে পুলিশি তালা দিয়ে আটকে রাখা যায় না। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তিনি ফিরে আসার প্রশ্নকে ব্যক্তিগত নিরাপত্তা বা আবেগের জায়গায় রাখেননি। তিনি বলেছেন গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে তার ফেরাটা যুক্ত। অর্থাৎ তিনি নিজের প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক স্বাভাবিকতার পরীক্ষায় পরিণত করেছেন। এটি বিএনপি সরকারের জন্য সবচেয়ে অস্বস্তিকর জায়গা। কারণ তারেক রহমানের সরকার যদি সত্যি সত্যি গণতান্ত্রিক হয়, তাহলে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ বলুন? যদি আইনের শাসন থাকে, তাহলে রাজনৈতিক প্রতিপক্ষের অফিস খুলতে গেলেই ঝামেলা হয় কেন বলেন? মানে হামলা করা হয় কেন? যদি জনগণের রায়ই শেষ কথা হয়, তাহলে আওয়ামী লীগকে জনগণের সামনে যেতে দেওয়া হচ্ছে না কেন? কেন আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হলো? কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? আরেকটি বিষয় খেয়াল করুন, ভারত বিরোধিতা এখন বাংলাদেশের রাজনীতির প্রধান অস্ত্র বানানো হয়েছে। পাকিস্তানপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী, সাম্প্রদায়িক রাজনীতির পুরনো কৌশল নতুন নামে ফিরে এসেছে। শেখ হাসিনা যখন বলেন ভারত মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ছিল, তখন তারা অস্বস্তিতে পড়ে। কারণ তারা বাংলাদেশের ইতিহাসকে 1971 থেকে নয়, 2024 সালের তথাকথিত বিপ্লব থেকে শুরু করতে চায়। তারা চায় নতুন প্রজন্ম ভুলে যাক এই রাষ্ট্রের জন্ম হয়েছিল পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে, ভারতের সহযোগিতা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে। এই ইতিহাস মুছে ফেলতে পারলেই আওয়ামী লীগকে অপরাধী বানানো খুব সহজ হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশকে স্থিতিশীল করা যাবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে, হয়তো সংসদ বানানো যাবে, হয়তো মন্ত্রিসভাও গঠন করা যাবে, কিন্তু রাজনৈতিক বৈধতা তৈরি করা যাবে না। আজ আওয়ামী লীগের অফিসে তালা খুললেই যদি জামায়াত চটে যায়, এনসিপি চটে যায়, বিএনপির ভেতরে আতঙ্ক ছড়ায়, তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, বরং আরো বেশি জীবিত। যে দলকে প্রতিদিন গালি দিতে হয়, প্রতিদিন ঠেকাতে হয়, প্রতিদিন ভয় দেখাতে হয় এবং প্রতিদিন বলা হয় যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এবং এটাই তাদের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে, সেই দল রাজনীতির কেন্দ্রে আছে। বুঝতে হবে সেই দলকে আপনারা কোনোভাবেই রাজনীতির বাইরে রাখতে পারেননি। এটা আপনাদের ব্যর্থতা, স্বীকার করেন ভাই। আমার অনুপস্থিতির অর্থ আমার নীরবতা নয়, এই যে কথাটি একটি বাক্য হিসেবে মনে হয় আপনার, এটি আসলে একটা রাজনৈতিক বার্তা। তিনি বুঝিয়ে দিয়েছেন দিল্লিতে থাকলেও তিনি বাংলাদেশের রাজনীতির বাইরে নন। একথা বারবার আমি বলেছি, শেখ হাসিনা তো বলছেনই। কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোতে, বিশ্ব মাধ্যমে এবং দলের সাংগঠনিক ভেতরে তিনি সক্রিয় শুধু নন, তিনি সচল, এবং তিনি বলেন প্রায় শেখ হাসিনা ঘুমায় না। এই সক্রিয়তাই বিএনপি, জামায়াত, এনসিপির আতঙ্ক। কারণ তাদের পুরো রাজনৈতিক প্রকল্প দাঁড়িয়ে আছে একটি ধারণার উপর, শেখ হাসিনা নেই, আওয়ামী লীগ শেষ। কিন্তু এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা নেই বলেই আওয়ামী লীগের প্রশ্ন আরো বড় হয়ে উঠেছে। তাই রাষ্ট্রের সামনে এখন 3টি পথ খোলা আছে। 1, শেখ হাসিনাকে নিয়ে শুধু স্লোগান চালিয়ে যাওয়া। 2, ভারতের কাছে প্রত্যার্পণ দাবি করে রাজনৈতিক নাটকটাকে জারি রাখা। 3, সত্যি যদি সাহস থাকে তাহলে তাকে রাষ্ট্রীয় ব্যবস্থায় ফিরিয়ে এনে আইনের সামনে দাঁড় করানো। কিন্তু 3য় পথেই তাদের ভয়, কারণ শেখ হাসিনা আদালতে দাঁড়ালে তিনি শুধু আসামি থাকবেন না, তিনি হয়ে উঠবেন রাজনৈতিক সাক্ষ্য। তিনি প্রশ্ন করবেন 2024-এর পর বাংলাদেশে কত মানুষ নিহত হলো, কত মামলা হলো, কত আওয়ামী লীগ কর্মী ঘর ছাড়া হলো, কত সাধারণ মানুষের ঘর বাড়ি তছনছ করা হলো, হত্যা করা হলো, কতজনকে মব সৃষ্টি করে ক্ষতবিক্ষত করা হলো, কত সাংবাদিককে চুপ করানো হলো, কত প্রতিষ্ঠান ভেঙে পড়লো, কত বিদেশি সমঝোতা বা চুক্তি জনগণের অগোচরে হলো। সুতরাং শেখ হাসিনাকে ফেরাতে বিমান পাঠানোর প্রশ্নটি আসলে বিএনপি সরকারের রাজনৈতিক চরিত্রের পরীক্ষা।
তারা কি প্রতিহিংসার সরকার নাকি আইনের শাসনের সরকার? তারা কি গণতন্ত্র বিশ্বাস করে নাকি প্রতিপক্ষহীন ক্ষমতায় বিশ্বাস করে? তারা কি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে নাকি নিষেধাজ্ঞা, মামলা, ভয়ে রাষ্ট্র দিয়ে আটকে রাখবে? এরকম অনেকগুলো প্রশ্ন শেখ হাসিনা ছুড়ে দিয়েছেন এখন এই সরকারের কোর্টে, যেখানে সরকার বলতে আসলে 3 দলীয় জোট সরকার, বিএনপি, জামায়াত এবং এনসিপি। শেষ কথাটা হলো শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, কবে ফিরবেন, কিভাবে ফিরবেন সেটি সময় বলবে, কিন্তু তিনি ইতিমধ্যেই ফিরেছেন বাংলাদেশের রাজনৈতিক আলোচনায়। ভয়েও ফিরেছেন, আশাতেও ফিরেছেন, বিরোধীদের আতঙ্কেও ফিরেছেন। আর একটি বিষয় পরিষ্কার, যে রাজনীতিকে হত্যা করা যায়নি তাকে ফেরানোর জন্য বা ফেরার জন্য বিমান লাগে না, শুধু দরজা খুললেই হয়। আর ইতিহাসে এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য আমাদেরকে মনে করিয়ে দেয়। 1981 সালে দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনা দেশে ফিরে শুধু আওয়ামী লীগের হাল ধরেননি, ভেঙে পড়া একটি দলকে পুনর্গঠন করে 21 বছর পর ক্ষমতায় নিয়ে এসেছিলেন। শুধু কি তাই, সামরিক শাসন, জঙ্গিবাদ, দারিদ্র্য আর রাজনৈতিক অস্থিতিশীলতার ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তুলে উন্নয়ন, অবকাঠামো, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক মর্যাদার ধারায় নিয়ে এসেছিলেন। আবারও শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে 2024 সালের অগস্টে, কিন্তু এবার তার ফেরাটা শুধু একজন নেত্রীর প্রত্যাবর্তন হবে না, এটি হবে প্রত্যাবর্তন 2.0। কারণ তিনি ফিরলে সেটি শুধু আওয়ামী লীগের ফেরা হবে না, দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং উজ্জ্বল ভবিষ্যতের ফেরাও হবে। 2024 সালের আগস্টের পর থেকে বাংলাদেশ কার্যত প্রতিটি সূচকেই নিচের দিকে নেমেছে। অর্থনীতি, বিনিয়োগ, আইন শৃঙ্খলা, গণতন্ত্র, মানবাধিকার, কূটনীতি, বাক স্বাধীনতা, এমনকি সামাজিক স্থিতিশীলতাও বাংলাদেশের অবস্থা এখন ভয়াবহ নিম্নগামী। আজকের বাস্তবতা একটি বিষয় আরো স্পষ্ট করে দিচ্ছে, শেখ হাসিনাকে সরানো যত সহজ ছিল, তার বিকল্প তৈরি করা ততটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর গত 2 বছরের অবৈধ, অনৈতিক এবং অপশাসন সেটাই নির্মমভাবে প্রমাণ করছে আমাদের সামনে। আপনি প্রমাণ পাচ্ছেন না? নিশ্চিতভাবেই পাচ্ছেন।